ইয়াস ভারতের ওড়িশার দিকে, এদিকে বাংলাদেশে নৌযান চলাচল বন্ধ। দেশে মিলেছে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা অনন্য, মন্তব্য ইউএনজিএ সভাপতি। বিদ্রোহী কবিতার শতবর্ষে পালিত জাতীয় কবির জন্মদিন। শ্রীলঙ্কাকে ২৪৭ রানের টার্গেট দিল বাংলাদেশ, মুশফিকের সেঞ্চুরি। স্বাগত এটি নিউজে। দেখছেন এটি নিউজ। আপনারা নিউজ এট এটে আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বাংলা সাহিত্য আর বাঙালির জীবনে বিপুল প্রভাব বিস্তারী একটি কবিতা বিদ্রোহী। এই একটি কবিতাতেই মূর্ত জাতীয় কবির সব সৃষ্টির সার কথা। শতবর্ষ আগে ডিসেম্বরের কোনো একদিনে রচিত হয়েছিল এই বিদ্রোহী কবিতা। বাংলাদেশের 50-এ দাঁড়িয়ে নজরুল জয়ন্তীতে আজ আমাদের বিশেষ আয়োজন বিদ্রোহীর 100 বছর। দেখতে দিনভর চোখ রাখুন এটি নিউজে। এবারে বিস্তারিত এবং শুরুতেই ঘূর্ণিঝড় ইয়াস প্রসঙ্গ। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। আমরা সমস্ত স্থানীয় প্রশাসনের সাথে এবং আবহাওয়া পরিদপ্তরের সাথে যোগাযোগ করে আমরা ঝড়ের গতিবিধি মনিটর করছি এবং মূলত যেহেতু যাত্রীবাহী নৌযানগুলো আমাদের দক্ষিণাঞ্চলের দিকেই ছেড়ে যায়, সেখানে যেহেতু এখন ঝড়ের সময় জলোচ্ছ্বাস হচ্ছে এবং সমুদ্র উত্তাল আছে, সেই কারণে আমরা আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চগুলো যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রেখেছি এবং পরবর্তীতে জানানো হবে আবার কখন নৌযান চলাচল করবে। প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরও ঘনীভূত হয়ে কাল উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আঘাত হানতে পারে। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ এখন ঘন্টায় 89 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো বাতাসের আকারে 117 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলাসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 4 ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 185 কিলোমিটার পর্যন্ত। বুধবার ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের দীঘার মধ্যবর্তী জায়গা ওড়িশার বালেশ্বরের কাছ দিয়েই স্থলভাগ অতিক্রম করবে বলে পূর্বাভাসে পাওয়া গেছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলা সহ দেশের বিভিন্ন স্থানে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। কোথাও কোথাও হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলার কয়েকটি স্থানে বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। সাতক্ষীরায় দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে গুমোট পরিবেশ তৈরি হয়েছে। নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়ে যাওয়ায় শ্যামনগর উপজেলার 4 ইউনিয়নের 8টি স্থানের বেড়ি বাঁধ ভেঙে গেছে। 145টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং 1,500 স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রস্তুত রাখা হয়েছে। সোমবার রাত থেকেই খুলনার উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে।
জেলায় মোট 1048টি আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন জায়গায় মেডিকেল টিম প্রস্তুত রেখেছে প্রশাসন। এদিকে বরিশালেও দমকা হাওয়া বয়ে যাচ্ছে, নদী কিছুটা উত্তাল রয়েছে। ভোলায় গুমোট আবহাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্ধ রাখা হয়েছে জেলার সঙ্গে লঞ্চ যোগাযোগ। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় বিধ্বস্ত বেড়ি বাঁধ দিয়ে 3 থেকে 4 ফুট উচ্চতার জোয়ারের পানি ঢুকে 9টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 8,000 মানুষ। এছাড়া রাঙ্গামালী উপজেলার 5টি ইউনিয়নের বেড়ি বাঁধের বাইরের নিম্নাঞ্চল ও চর সহ 7টি গ্রাম 3 থেকে 4 ফুট পানিতে প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে পুকুর ও ঘের। জোয়ারের পানিতে বরগুনার কয়েকটি বেড়ি বাঁধ তলিয়ে আশ্রয়ণ প্রকল্পে পানি ঢুকে পড়েছে। বইছে ঝোড়ো হাওয়া। 6টি মেডিকেল টিম সহ প্রস্তুত রাখা হয়েছে 640টি আশ্রয়কেন্দ্র। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়ার বেড়ি বাঁধের বাইরের বেশ কিছু লোকালয়। এবারে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। দেশে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে এতে আতঙ্কের কারণ নেই। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এবং অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে 2 জনের নমুনা পরীক্ষা করতে পাঠিয়েছে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা আক্রান্তের পরবর্তী সময়ে হঠাৎই কারো কারো শরীরে দেখা দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের এমন উপসর্গ। করোনার সঙ্গে সঙ্গে চোখের চারপাশ ও মুখের ভেতরে কালো দাগ, নাক থেকে রক্তপাত এই রোগের অন্যতম লক্ষণ। তবে এটি করোনার মতো ছোঁয়াচে নয়, এক ধরনের ছত্রাক। বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এমন উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগী এরই মধ্যে মারা গেছে। পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন বলেও সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে সংক্রমিত আরেকজন রোগী এখনও বারডেম হাসপাতালে ভর্তি আছেন। মুখের ভিতরে কোনো কালো দাগ বা চোখে কোনো আনইউজুয়াল সিমটম বা ওরাল বা নেজাল ক্যাভিটি দিয়ে কোনো ব্লিডিং উইথ করোনা, তখন অ্যাওয়ার হতে হবে এবং ডক্টরের কাছে যোগাযোগ করতে হবে বা হাসপাতাল যেতে হবে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের ঝুঁকি বেশি, বললেন বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান। জানালেন, ভর্তি থাকা রোগীর অবস্থা স্থিতিশীল। এবং ডায়াবেটিস সহ যে কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেগুলো যদি আমরা সঠিকভাবে চিকিৎসা নেই, তাহলে এটা থেকে আমরা দূরে থাকতে পারবো, এটাকে প্রতিরোধ করতে পারবো। এই মিউকোরমাইকোসিস এটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে না, একজনের থেকে আরেকজনে যায় না, টাচ করলেও যাবে না, কাছে থাকলেও যাবে না, বায়ুবাহিত না। অতএব এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবুও উদ্বিগ্ন স্বজনরা। ফার্দার কালচার করবে, সেটা করলে 100% কনফার্ম হবে। অন্যদিকে দেশে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আতঙ্কিত হওয়ার কিছু কারণ নাই, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বিভিন্ন ওষুধ কোম্পানিকেও আমরা নির্দেশনা দিয়েছি যাতে এই ফাঙ্গাসের জন্য যে ধরনের ওষুধ লাগে সেই ওষুধটা জানি এখন থেকে তৈরি করে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আরও কিছু খবর। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস ভারতে ছড়িয়ে পড়া এই রোগ করোনার পাশাপাশি নতুন ত্রাস হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যে দেশটিতে প্রায় 9,000 মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 219 জন। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিস বা ক্যান্সার রোগীদের জন্য ব্ল্যাক ফাঙ্গাস খুবই বিপজ্জনক। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস মাটি এবং পচা পাতার মতো ক্ষয়কারী জৈব পদার্থের মধ্যে পাওয়া একটি ছত্রাক। এর চিকিৎসা ব্যয়বহুল এবং ঔষধেরও সংকট রয়েছে। এই রোগে নাকের উপর কালচে দাগ, ঝাপসা দেখা, একটি জিনিসকে দুটি দেখা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কফের সঙ্গে রক্তও আসতে পারে। ব্ল্যাক ফাঙ্গাস মূলত বায়ুবাহিত রোগ, অর্থাৎ মানুষ থেকে মানুষে ছড়ায় না। এই রোগে গড় প্রাণহানি 54%। আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যেই মানুষ মারা যেতে পারে। এটি মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই রোগীদের নাক, চোখ, এমনকি তাদের চোয়াল অপারেশন করে বাদ দিতে হতে পারে।
করোনা আক্রান্ত রোগীরা বেশি দিন আইসিইউতে থাকলে এবং তাদের উপর স্টেরয়েড ব্যবহার বেশি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তারা দ্রুতই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। এছাড়া ডায়াবেটিস ও ক্যান্সার রোগীরাও সহজেই এই ফাঙ্গাসের আক্রমণের শিকার হচ্ছেন। ময়লা পানিযুক্ত অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার এবং 2-3 সপ্তাহের পুরনো নোংরা মাস্ক ব্যবহারের ফলেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ভারতে করোনার পাশাপাশি নতুন সমস্যা এখন ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে এ পর্যন্ত প্রায় 9,000 মানুষ এই ফাঙ্গাসে সংক্রমিত হয়েছেন। করোনা থেকে সেরে ওঠার 12 থেকে 18 দিনের মধ্যে এর সংক্রমণ দেখা দেয়। সংক্রমিত প্রায় 50% মানুষ মারা যাচ্ছেন, আর যারা বেঁচে যাচ্ছেন তাদের মধ্যে একটি অংশের চোখ অপারেশন করতে হচ্ছে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো দেশের করোনা পরিস্থিতি। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরও 40 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,441 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 486টি পরীক্ষাগারে 16,643 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 1,675 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একদিনে শনাক্তের হার 10.8%। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,92,196। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,279 জন। এই নিয়ে মোট সুস্থ 7,32,810 জন। অন্য প্রসঙ্গ, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা অনন্য বলে মন্তব্য করেছেন জাতিসংঘের 75তম অধিবেশনের সভাপতি ভোলকান বোস্কির। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় ভাষান্তর নিয়ে অধিবেশনে ইতিবাচক বার্তা দিবেন বলেও জানান ইউএনজিএ সভাপতি। 2 দিনের সফরে ঢাকায় জাতিসংঘের 75তম অধিবেশনের সভাপতি ভোলকান বোস্কির। ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান এবং জলবায়ু পরিবর্তন ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। We also discussed about pandemic and we have very fruitful discussion I think in regard to the peacekeeping and helping the peacekeepers providing the vaccinations to them. বুধবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন ইউএনজিএ সভাপতি। সময় স্বল্পতার কারণে ভাষান্তরে যেতে পারছেন না, তবে ভাষান্তরে রোহিঙ্গা শিবিরকে ইতিবাচক বললেন তিনি। And of course I will everywhere mention about this as a good example how refugees in difficult situations are treated, appreciating what the Bangladeshi government has done until now and what they are doing. And also I will give messages to Myanmar from Cox's Bazar. যৌথ সংবাদ সম্মেলনে ভোলকান জানান, সবসময় মুক্ত গণমাধ্যমের পক্ষে জাতিসংঘ। সব দেশেই সেই পরিবেশ আশা করেন তিনি। It is one of our priorities to defend the rights of the press, freedom of the press. সংবাদ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ভোলকান বোস্কির। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন নিউজ 88। শ্রদ্ধা ভালোবাসায় উদযাপিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মবার্ষিকী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নজরুল ও বাংলাদেশ একই চেতনার নাম। তার অসাম্প্রদায়িক চেতনাকে সামনে নিয়ে এগিয়ে যাবে দেশ। বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় কবির সমাধিতে। নজরুলের অনুপ্রেরণায় দেশকে এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে গতবারের মতো এবারও জন্মদিনে কবির সমাধিতে যাননি পরিবারের কোনো সদস্য।
এবারে আমাদের বিশেষ আয়োজন বিদ্রোহীর ১০০ বছর। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আর এই বছর নজরুলের বাংলা কাঁপানো কবিতা বিদ্রোহী রচনার শতবর্ষ। ১৯২১ সালে লেখা দ্রোহের এই কবিতা ১০০ বছরে পা দিয়েও সমান প্রাসঙ্গিক। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে যুগান্তকারী এই কবিতা সৃষ্টির প্রেক্ষাপট রেজন ফয়েজের রিপোর্টে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রের। দ্রোহ আর প্রতিবাদের আরো অনেক কবিতাই তো লিখেছেন কাজী নজরুল ইসলাম, তবে শুধু এক বিদ্রোহী কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি। খোদার আসন আরো ছেলিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বিদ্রোহী কবিতাকে একটু গভীরভাবে জানতে হলে এর সৃষ্টির সময়টির সাথে পরিচিত হতে হবে, জানতে হবে এর প্রেক্ষাপট। শুরুটা সেখান থেকেই করা যাক। ভারতীয় উপমহাদেশে তখন ব্রিটেনের উপনিবেশ। প্রথম বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। তরুণ নজরুল তার সৈনিক জীবন শেষ করে ফিরে এসেছেন কলকাতায়। বেছে নিয়েছেন সাহিত্য চর্চা, সাংবাদিকতা ও রাজনৈতিক আন্দোলনের এক ত্রিমুখী জীবন। ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে সারা ভারতবর্ষ তখন টালমাটাল। নবযুগ পত্রিকায় তিনি নিয়মিত সাংবাদিকতা শুরু করলেন। একই সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন নজরুল ইসলাম। দুনিয়া কাঁপানো আরেকটি বড় ঘটনা কবি মনে তখন দারুণভাবে দাগ কেটেছিল, রুশ বিপ্লব। এমন এক উত্তাল সময়ে ১৯২১ সালের ডিসেম্বর মাসে নজরুল রচনা করেন তার কালোজয়ী কবিতা বিদ্রোহী। কাজী নজরুল ইসলাম তখন মাত্র ২২ বছরের যুবক। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরো ছেলিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বন্ধু কমরেড মুজাফফর আহমেদের কলকাতার ৩/৪ তালতলা লেনের বাড়িতে এক নিদ্রাহীন রাতে সৃষ্টি হয় নজরুলের বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতাতেও সব জায়গায় এই যে একটা বিপ্লবী চেতনা পাওয়া যায়, যেখানে তিনি মানুষের মুক্তি কামনা করেছেন সর্ববন্ধন থেকে, সর্বনিপীড়ন থেকে, সর্বনির্যাতন থেকে, এবং এই চেতনা আসলে রুশ বিপ্লবের মাধ্যমে এসছে এবং বিশেষ করে কমরেড মুজাফফর আহমদের সাহচর্যে থেকে। নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে রীতিমতো হইচই পড়ে যায়। ব্যাপকভাবে তিনি আলোচিত, সমাদৃত এবং সমালোচিত হন। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকা ব্রিটিশ রাজের অনুগ্রহ প্রত্যাশী বাঙালি জাতিকে নজরুল এই কবিতার মাধ্যমে ভীষণভাবে নাড়া দিয়েছিলেন। শুরু হয় নজরুল যুগের। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন। সৃষ্টির ১০০ বছর পরেও আজকের এই আধুনিক বিশ্বেও নজরুলের বিদ্রোহী কবিতা এখনো কি সমান প্রাসঙ্গিক নয়? সকল অন্যায়, অবিচার আর শোষণের বিরুদ্ধে এখনো তো বাংলার প্রতিবাদ আশ্রয় খোঁজে বিদ্রোহী কবিতাতেই। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল। রেজন ফয়েজ, 18 নিউজ, ঢাকা। বাঙালির অসাম্প্রদায়িক রাজনীতির দর্শন যাত্রা শুরু করেছিল কাজী নজরুল ইসলামের সাহিত্যের মাধ্যমে। সমাজে সব ধর্ম যে পাশাপাশি চলতে পারে, থাকতে পারে, সেটারই অনন্য নিদর্শন বিদ্রোহী কবিতা। প্রথম বিশ্বযুদ্ধের পরে লেখা এই কবিতায় একাকার হয়েছিল ভারতীয় আর মধ্যপ্রাচ্যের মিথ। আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু অশান্ত কভু প্রশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি পৃথিবীর তত্ত্বহারী। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন নতুনভাবে গড়ছে পৃথিবী, তখনই ভারতবর্ষ বা বাঙালির রাজনৈতিক দর্শন হিসেবে আবির্ভূত হচ্ছিল অসাম্প্রদায়িকতা। ঠিক সেই সময়ের রচনা বিদ্রোহী। আমি রুশে উঠি ছুটি মহাকাশ ছাপিয়া, হয় সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া। কলকাতার তালতলার ৩/৪ বাড়িতে ১৯২১ সালে যখন নজরুল বিদ্রোহী লেখেন, তখন ২২ বছরের তরুণটির ভান্ডারে রুটির দোকানে কাজ, লেটো গানের দল, মক্তবের শিক্ষকতা, মসজিদের ইমামতি, এমনকি সৈনিকের চাকরির বিচিত্র সব অভিজ্ঞতা। তার লেটোর দলে গান গাওয়া, মসজিদের ইমামতি করা, সব কিছুর মধ্যেই আছে একটা সাধারণ জীবনের মেনে নেওয়ার
যে বাস্তবতা। আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কারণ শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। মানিয়ে নেওয়ার শিক্ষা ভাঙ্গার গান বিদ্রোহী অলঙ্কৃত হলো মধ্যপ্রাচ্য আর ভারতীয় মিথে। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। ইসলাম আর সনাতন ধর্মের নানান কাহিনীর পাশাপাশি থাকার এ এক অনন্য নিদর্শন, ঠিক যেমনটা সমাজে চেয়েছিলেন নজরুল ইসলাম। আসলে এই যে ভারতীয় পুরাণ এবং মধ্যপ্রাচ্যীয় ঐতিহ্য এবং ইসলামী ঐতিহ্য, এগুলোর সমন্বয়ে যে নতুন চিন্তাধারার উদ্ভবটা ঘটালেন, বাংলা সাহিত্যে অসাম্প্রদায়িক চেতনা বলতে যা বোঝায় তার সূত্রপাত কাজী নজরুল ইসলামের হাতে। নিজে ধর্মীয় বিশ্বাসে থেকেও নজরুল সবার উপরে মহিয়ান দেখেছেন মানুষকে, ভেতরে ভেতরে যেন এক বাউলের বাস। এই অসাম্প্রদায়িকতা হচ্ছে বাউলের অসাম্প্রদায়িকতা। নজরুলের জীবনযাপনকে যদি আমরা দেখি তাহলে মনে হবে যে বাউলেরই জীবন। আমি বিদ্রোহী ভৃগু ভগবান, বুকে এঁকে দেব পদচিহ্ন। নজরুলের লেখার মর্মার্থ না বুঝেই তাকে দেওয়া হয়েছে আস্তিকতা আর নাস্তিকতার তকমা। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, এটা হচ্ছে একটা মিথ। ভৃগু ভগবানের বুকে স্পর্শ করেছিল পা দিয়ে তার ঘুম ভাঙানোর জন্য। সেই মিথটাকে ব্যবহার করে মুসলমানরাই কিন্তু নজরুলের উপর খেপে গেলেন। তো যারা কাফের বলেছে তারাই পরবর্তীকালে নজরুলকে টুপি মাথায় দিয়েছে। বাঙালির অসাম্প্রদায়িক রাজনীতির দর্শন সেট করা নজরুল হঠাৎ বাকশক্তিহীন হয়ে পড়েন 40-এর দশকে। কাকতালীয়ভাবে যখন দ্বিজাতি তত্ত্ব আর সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ছে উপমহাদেশে। নজরুলের এই নিশ্চুপ হয়ে যাওয়া ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের বিষাক্ত ছোবলের একটা প্রতিবাদ। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। আজ নিউজ এট 8 এর সময় হলো বাজে স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে। চীনের টিকা পেলেন মেডিকেল শিক্ষার্থীরা। অনলাইনে পোশাকের চটকদার বিজ্ঞাপন, এক দম্পতি সহ গ্রেপ্তার 3। বিরতি থেকে ফিরে এসে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8 এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তিনি মসজিদের ইমাম। কথা কাটাকাটির জেরে এক যুবককে খুনের পর 6 টুকরা করে ফেলেন তিনি। তারপর খণ্ডগুলো লুকিয়ে রাখেন মসজিদের সেপটিক ট্যাঙ্কে। রাজধানীর দক্ষিণখানে রোমহর্ষক এই ঘটনায় খুনি ইমামকে গ্রেফতার ও নিহত যুবকের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে র্যাব। কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোতাক্কিম জানান, নিহত যুবকের নাম আজহার মিয়া। কোরআন শিক্ষার প্রেক্ষিতে তাদের পরিবারের সাথে ঘনিষ্ঠ ছিলেন সর্দারবাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমান। 19 মে রাতে হঠাৎ বাক বিতণ্ডার এক পর্যায়ে কোরবানির ছুরি দিয়ে আজহার মিয়ার গলায় কোপ দেয় ইমাম আব্দুর রহমান। এরপর তার মৃতদেহ 6 খণ্ড করে মসজিদের সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখে। এই খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তদন্ত করছে র্যাব। ধৃত আসামি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমানের সাথে মসজিদের একটি কক্ষে ভিকটিম আজহারের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ধৃত আসামি ক্ষিপ্ত হয়ে আজহারের গলার ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে হত্যাকারী ভিকটিমের লাশ খুব ঠান্ডা মস্তিষ্কে টুকরো টুকরো করে সর্দারবাড়ি জামে মসজিদের সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে। চীনের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে দেশে। মেডিকেল শিক্ষার্থীদের দেহে প্রয়োগের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হলো। আর এর মধ্য দিয়ে টিকাদান কার্যক্রমের আওতায় এলেন শিক্ষার্থীরাও। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত।
শিক্ষার্থীদের টিকার আওতায় এনে বিশ্ববিদ্যালয় খুলে দেবার পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু টিকা সংকটে ফ্রন্টলাইনার আর 40 বছরের বেশি বয়সী মানুষের প্রথম ধাপের টিকা দেওয়ার কাজই বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা যায়নি। এমন সংকট আর অনিশ্চয়তার মধ্যে চীন সম্প্রতি তাদের সিনোফার্মের 5 লাখ ডোজ করোনা টিকা উপহার হিসেবে পাঠিয়েছে। ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থীদের দিয়েই চীনের সেই টিকা দেওয়া শুরু হয়েছে মঙ্গলবার। টিকা পেয়ে বেশ খুশি ভবিষ্যৎ চিকিৎসকেরা। শিক্ষার্থীদের জন্য আসছে, সেজন্য আমরা এখন নিতে ইচ্ছুক ছিলাম এবং আজকে নিয়েছি ইনশাল্লাহ। এখন যেহেতু আমরা আবার আগের মতো হয়তো কার্যক্রম শুরু করতে পারবো, আশা করি 2টা ডোজ নেওয়ার পরে। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, সঠিক সময়ে মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া সহ অন্যান্য কার্যক্রম শুরু সম্ভব না হলে চিকিৎসা খাতে সংকট দেখা দিতে পারে। তাই তাদের টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা জরুরি ছিল। কোভিড-19 প্যান্ডেমিক সহ অন্যান্য যে রোগ আমাদের দেশে যে রোগের প্রাদুর্ভাব, এইটিকে মোকাবেলা করার জন্য একমাত্র ডাক্তারই হচ্ছে শক্তি এবং উৎস। সেই ডাক্তার সংখ্যা যদি আমরা সঠিক সময়ে প্রপার ওয়েতে যদি তৈরি করতে না পারি, তাহলে আমাদের দেশের অবস্থা কোথায় যাবে? কোভিড মহামারীর জন্য আমাদের অনেকগুলো এমবিবিএস পরীক্ষা আমরা নিতে পারি নাই। কাজেই এখন যদি আমরা এমবিবিএস পরীক্ষাটা না নিতে পারি, তাহলে এই অতি অল্প দিনের মধ্যেই আমাদের একটা বড় ডাক্তারদের সংকট হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব মেডিকেল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। মেডিকেল ছাত্রছাত্রী যারা আছে, যারা চিকিৎসায় জড়িত, যারা রোগীর পাশে যেতে হয়, রোগীর সাথে কাজ করতে হয়, তাদেরকেই আমরা সারা বাংলাদেশে প্রথমেই তাদেরকে সকলকে ভ্যাকসিনেট আমরা করে দেব। উদ্বোধনী দিনে ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও মুগদা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চীনের করোনা টিকা দেওয়া শুরু হয়। জুন থেকেই আমরা ইনশাআল্লাহ বেশি পরিমাণে আমরা ভ্যাকসিন পাবো এবং দেওয়া শুরু করতে পারবো। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। আগামীকাল বুধবার বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই দিন বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ হয়েছিল। করোনা মহামারীর কারণে এবার সব বিহার, পেগোডায় বুদ্ধ পূর্ণিমার কর্মসূচি সীমিত আকারে পালন করা হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। প্রায় 2500 বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে। যৌবনে এই রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায়। পরিণত বয়সে বুদ্ধদেবের মৃত্যুও হয়েছিল এই রাতেই, আর এই কারণেই এই তিথিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। দেশের আরো কিছু সংবাদ। বিদেশি জমকালো ডিজাইনের সব পোশাক, অনলাইন পেজে চটকদার সব বিজ্ঞাপন, ফাঁদে পা দিয়ে অর্ডার করে অগ্রিম টাকা দিলেই আর খোঁজ মেলে না তাদের। আর এভাবে প্রতারণাকারী এক দম্পতি সহ এমন চক্রের 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ললনা ফ্যাশন, শাড়িঘর, স্টার শাড়ি, স্টাইল বিডি, স্টাইল বার, আজকের শপ, ইজি শপিং, এ টু জেড, ড্রিম জোন, এসব অনলাইন থেকে যারাই কোনো কিছু কেনার অর্ডার করেছেন তারাই প্রতারিত হয়েছেন। নামি দামি ব্র্যান্ডের পেজ বা গুগল থেকে নজর কাড়া নানা ছবি ডাউনলোড করে নিজেদের পেজে দিয়েই তারা ক্রেতা আকর্ষণের চেষ্টা চালায়। মূল পেজগুলোতে পোশাকের যে দাম তার অর্ধেক বা আরো কম দামেই সেই পণ্য বিক্রির অফার দেয়। অর্ডারের সময় অগ্রিম টাকা দিতে হয়, আর এ টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই হয় ক্রেতাকে ব্লক করা হয়, না হয় দেয়া হয় নিম্নমানের পণ্য। কখনো কখনো পরিবর্তনের কথা বলা হলেও তা আর করা হয় না। অ্যাডভান্স পেমেন্ট করছি 4200 টাকা, তারা শাড়িটা 2 দিন পরে ডেলিভারি দিবে, বাসায় ডেলিভারি দিবে এই বলে তারা 2-3 দিন ঘুরে তারপরে আর ডেলিভারি দেয় না। ফার্স্টে ওরা বিকাশে 100 করে নিছে, তারপরে আপনার এসে পরিবহনে মানে 2টা শাড়ি বাবদ 4000 টাকা নিচ্ছে। রেগুলারই ওনাদেরকে কল দিচ্ছি যে আমার প্রোডাক্ট কবে পাবো, আমি কাইন্ডলি আমাকে একটু জানান। দেন আমাকে বলেছে আপনি তো বারবার কল দিয়েন না, তো বলে কল কেটে দিস। আমি ওয়েট করি যে হ্যাঁ চেঞ্জ করে দিবে, কিন্তু পরবর্তীতে আর ওরা চেঞ্জ করে না। ওরা ফোন রিসিভ করে আর বলে চেঞ্জ করে দিবে, দেখতেছে। এই চক্রের প্রতারণায় অনলাইনে ভুয়া পেজ তৈরি করেন নাইম, আলিম ও পাভেল। পেজ চালান গ্রেপ্তার হওয়া আসামি ওয়াদুদ, আর গ্রাহকের সঙ্গে কথা বলেন ওয়াদুদের স্ত্রী রূপা। ডলারের বিনিময়ে ভুয়া এই পেজটি বুস্টিং করে গ্রেপ্তার আরেক আসামি তানিমাল ইমরান। অর্ডার নেয়ার পর নিম্নমানের শাড়ি প্যাকেট করেন পলাতক প্রতারক পাভেল। কুরিয়ারে পার্সেল পাঠান গ্রেপ্তার আসামি ওয়াদুদ।
বিকাশ বা বিভিন্ন মাধ্যম থেকে টাকা ওঠান ওয়াদুদ, পাভেল এবং নাইম। ওই ব্র্যান্ডটাকে, ওই ফ্যাশনটাকে নকল করে তাদের নিজস্ব পেজে এনে তারা যখন অ্যাডটি দেয়, দামটা অনেক কম মনে হয়, সেক্ষেত্রে তাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত যে এত কম দামে সুন্দর জিনিস কীভাবে পাওয়া যায়। এটা তাদেরও উচিত একটু যাচাই বাছাই করা। গোয়েন্দারা বলছেন এসব প্রতারণায় টাকার অঙ্ক কম হওয়ায় ভুক্তভোগীরা অভিযোগ করতে চান না। তবে প্রতারিত মানুষের সংখ্যা বেশি হওয়ায় এই চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। পেজ খুলে নতুন করে তারা তারপর এগুলি বুস্টিং করার মাধ্যমে কিছু ক্রেতা জোগাড় করে, ক্রেতার সাথে যারা প্রতারণা করার পরপরই তারা পেজগুলি বন্ধ করে দেয় এবং আমরা প্রায় 1.5 বছর যাবত তারা এই কাজের সাথে জড়িত, এই ধরনের আমরা তথ্য পেয়েছি। তাদের সাথে আরও কিছু লোকজন জড়িত আছে যারা তাদেরকে নতুন নতুন বিকাশ নাম্বার খুলে দেয় এবং তাদেরকে পিন প্রোভাইড করে। 1.5 বছর ধরে প্রতারণা করে আসছিল এই চক্রের সদস্যরা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL এর 4টি নতুন উপশাখা উদ্বোধন হয়েছে। এগুলো হলো ফেনীর ফুলগাজীর আমজাদ হাট, চট্টগ্রামের হাটহাজারীর রহমানিয়া বাজার, বরিশাল বিশ্ববিদ্যালয় ও মুন্সিগঞ্জের লৌহজংয়ে চন্দ্রের বাড়ি উপশাখা। ব্যাংকের 76 থেকে 79তম ক্রমিকের এসব উপশাখা প্রধান কার্যালয় থেকে অনলাইনে উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ওসমান আলী। উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক ও মোহাম্মদ শামসুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল আমিন এ সময় উপস্থিত ছিলেন। ফুলগাজী, নজুমিয়া হাট, বরিশাল ও শ্রীনগর শাখার ব্যবস্থাপক সহ স্থানীয় বিশিষ্টজনেরা এই উদ্বোধনী আয়োজনে অংশ নেন। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। নওগাঁয় শুরু হয়েছে আমপাড়া উৎসব। মঙ্গলবার বিকেলে জেলার সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্রো ফার্ম বাগানে আনুষ্ঠানিকভাবে আম পাড়া কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় আম বাজারজাতকরণের সমস্যা দূর করতে প্রশাসনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান আম চাষিরা। আর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এবার জেলায় 25,850 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে 14 মেট্রিক টন হিসেবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,62,000 মেট্রিক টন। যথারীতি আবারও সময় হলো বাড়িতে সৃষ্টির বিরতি নেবার। ফিরে এসে আরো থাকছে। সাংবাদিক গ্রেফতারের ঘটনায় বেলারুশের ওপর EU এর নিষেধাজ্ঞা। IPL এর বাকি ম্যাচ আরব আমিরাতে। বিরতি থেকে আবারও ফিরে এলাম নিউজ এট 8-এ। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় বেলারুশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী বেলারুশের কোনো এয়ারলাইন্সের কোনো বিমান ইউরোপের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। এছাড়া ইউরোপের অন্য দেশের কোনো এয়ারলাইন্সও বেলারুশের আকাশসীমা ব্যবহার করবে না। এর পাশাপাশি বেলারুশের ওপর কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে EU এর পক্ষ থেকে। গত রোববার বেলারুশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক রোমান প্রতাসেভিচের গ্রেফতারের জের ধরে এই নিষেধাজ্ঞা আরোপ করল EU। আলেকজান্ডার লুকাশেঙ্কো সরকারের কট্টর সমালোচক নেক্সটা মিডিয়া নেটওয়ার্কের এই সাবেক সম্পাদককে গ্রেফতারের জন্য বোমা আতঙ্ক ছড়িয়ে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী একটি ফ্লাইট ঘুরিয়ে নেয় বেলারুশ কর্তৃপক্ষ। আর এই ঘটনার জের ধরে বেলারুশ এবং লাটভিয়া একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে।
এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে 50তম ম্যাচে ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। 246 রানের টার্গেটে ব্যাট করতে নামা লঙ্কান ব্যাটসম্যানদের চাপে রেখেছেন বাংলাদেশের বোলাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ এখন 8 উইকেটে 116 রান। অধিনায়ক কুশল পেরেরা এবং গুনাতিলাকার ওপেনিং জুটি তোলে 24 রান। পেরেরাকে 14 রানে ফিরিয়ে অভিষেক ম্যাচে উইকেটে দেখা পান শরীফুল। আরেক ওপেনার গুনাতিলাকাকেও বেশিক্ষণ টিকতে দেননি মুস্তাফিজ। এরপর নিশাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভাকে সাকিব আর কুশল মেন্ডিস ও দাসুন সানাকাকে আউট করেন মিরাজ। তাতে দলীয় 104 রানে 6 উইকেট হারিয়ে চাপে রয়েছে লঙ্কানরা। এর আগে টসে জিতে ব্যাট করে মুশফিকের ক্যারিয়ারের 8ম সেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ করে 246 রান। 125 রানের অসাধারণ ইনিংস খেলেন মুশি, আর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 41 রান করেন মাহমুদুল্লাহ। এদিকে স্থগিত হওয়া আইপিএল এর বাকি ম্যাচগুলো আরব আমিরাতে করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই ইঙ্গিত দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। তাদের রিপোর্টে বলা হয়, ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভার পর আগামী 29 মে আরব আমিরাতের নাম ঘোষণা করা হবে। সেক্ষেত্রে 15 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে হবে টুর্নামেন্টটি। আর এর জন্য ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যে 9 দিনের গ্যাপ কমিয়ে আনার জন্য ইসিবির কাছে অনুরোধ করবে বিসিসিআই। এই গ্যাপ কমিয়ে আনা সম্ভব হলে আইপিএল শুরু করতে কিছুটা সুবিধা হবে বিসিসিআই এর। গত 4 মে কলকাতা নাইট রাইডার্সের 2 খেলোয়াড় ও চেন্নাই সুপার কিংসের 3 সদস্য করোনায় আক্রান্ত হলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় আইপিএল এর এবারের আসর। খেলার খবর জানিয়ে শেষ করব নিউজ এট 8, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যার দিকে, এদিকে বাংলাদেশে নৌযান চলাচল বন্ধ। দেশে মিলেছে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা অনন্য, মন্তব্য ইউএনজিএ সভাপতি। বিদ্রোহী কবিতার শতবর্ষে পালিত জাতীয় কবির জন্মদিন। শ্রীলঙ্কাকে 247 রানের টার্গেট দিল বাংলাদেশ, মুশফিকের সেঞ্চুরি। খুনের পর মৃতদেহ 6 খণ্ড, দক্ষিণখানে গ্রেফতার মসজিদের ইমাম। অনলাইনে পোশাকের চটকদার বিজ্ঞাপন, এক দম্পতি সহ গ্রেফতার 3। সাংবাদিক গ্রেফতারের ঘটনায় বেলারুশের ওপর ইইউ এর নিষেধাজ্ঞা। এবং আইপিএল এর বাকি ম্যাচ আরব আমিরাতে। দর্শক, এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARG এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।